আমি পদ্মজা, পর্ব ২৯। লেখক ইলমা বেহেরুজ। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত চেপে ধরে ক্ষীণ স্বরে বলল, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে প্রবেশ করলেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন, তুই বইতাছস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? বইয়ের দ্বারে আর থাহন যাইব না, আজ কাল রাত্রি। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো না কি ভাবছে। পদ্মজা দেখার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে এলেন। পদ্মজাকে প্রশ্ন করলেন, গেরামের রেওয়াজ পালাই দেওয়ান যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া কি উচিত? আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আজ জামাইয়ের লগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না না, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত মেরে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মাবতী। পদ্মজা নত যেন অবস্থায় মাথা নাড়ালো। আমির বেরিয়ে গেল ঘর থেকে। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখলো। ডুব গিলে বলল, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গোসা করতাম কেরে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বউ, আমি লতুরে বাদ দেওয়ানের কথা কই আইতাছি। আমি খেয়েছি দাদু। তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? শাড়িটা খুললে আরেকটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করে এগিয়ে দিল। পদ্মজা হাত বাড়িয়ে শাড়িটা নিল। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খাড়াও, দরজা লাগাইয়া দিই। গড়েই পাল্টাও। আমারে শর্মাইও না বোন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকলো। পালঙ্কের পেছনে চোখ পড়ায় সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দিলেন, আমার খলিলের বড় সেরার বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে। আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার দ্বারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হরের বড় সেরার বউ। রুম্পার গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায়। এরে ওরে মারতে আহে, কেউরে চিনে না, নিজের স্বামীরও না। আলমগীর তো এখন ডাকাত থাহে। আমির তো গ্রামে আইসে অনেকদিন হইল। আলমগীর শহরে আমিরের কামটা করতেছে। এর লাগেই তো আলমগীর বিয়াতে আসিল না। রুম্পা তোমার হৌরিরে দা নিয়ে মারতে গেছিল, এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে। হুট করে কেন এমন হলেন? পদ্মজা আটকে উঠে জিজ্ঞাসা করল। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন। এরপর সতর্কতার সঙ্গে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছে বড় জঙ্গলা আছে, দোষী জায়গা, বলেও ওইখানে যাইও না। রুম্পা শনিবার বরদুপুরে গেছিল। এর পরদিন জ্বর উঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলো তেনাদের কাজ, রাতে নাম লউন নাই। তুমি মাশাল্লাহ চাঁদের টুকরা, বলেও ওই দিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? শহরে 2 বার লইয়া গেছে, কবিরাজ আইলো, কেউই বালা কইরা দিতে পারে নাই। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন। এই বাড়ির যখন বউ হইয়া আইস, সবই জানবা। খালি বাইরে কইও না এইসব খবর, গ্রামের কেউ জানে না। রায় তুই সে ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, শোনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। না না, যাব না। বুঝলা বই, তোমার দাদা হরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে নিজের ঘরে তুইলা লইয়া গেছিল। আদর সোহাগ কইরা বোর রাইতে পাঠাইয়া দিছিল। আমি শুধু আসিলাম, তাই ডরে কলজা শুকাইয়া গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে উঠলেন। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না। জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ গেসে থাকে। পদ্মজা দীর্ঘ শ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিবু নিবু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে গেল অনেকক্ষণ, ঘুম আসছে না। দেহ এক তীব্র অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা বুড়ো কুঁচকে ফেলে। কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করলো। আবার কাঁদছে।
রুম্পা মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে দরফরিয়ে উঠে বসে। সঙ্গে সঙ্গে নূরজাহান পদ্মজার দিকে ফেরেন। জানতে চান, ডরাইতাছ? উনি আবার কাঁদছেন। সারাবেলাই কান্দে। এইসবে কান দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসকুস করতে করতে শুয়ে পড়ল। নিভে গেল হারিকেন। নূরজাহান নাক ডাকছেন, ঘুমিয়ে পড়েছেন। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজার বিরক্তি বাড়িয়ে তুলছে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করলো। হাজার ভাবনার ভিড়ে এক সময় ঘুমিয়ে পড়ল। শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করলো হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চটজলদি চোখ খুলে ফেলল। মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা দরফরিয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজার শরীর কাঁপছে, শরীর বেয়ে ছুটছে ঘাম। ভয়ে ঠোঁট শুকিয়ে গেছে। সে নূরজাহানকে বয়াত্ত স্বরে ডাকলো, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। চোখের দৃষ্টি দরজার বাইরে। দরজা তো লাগানো ছিল। বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ মুখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুমানো হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল। ভীষণ কান্না পাচ্ছে। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুললেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? কলপারে। চিনছো কেমনে? পদ্মজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বললেন, নতুন বউ, রাইতের বেলা একলা ঘুরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার ছিল? আমারে ডাকতে পারতা। পদ্মজা মাথা নত করে অপরাধী সুরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এখনই কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে ফেলল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষ গিজগিজ করছে। রাতে ঘুম হয়নি। পরনে বাড়ি সারি গহনা। এত মানুষ চারিদিকে। সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা। পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তেই পদ্মজার ক্লান্তি উড়ে গেল। চোখ তুলে তাকালো চকিতে। পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ল পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলল, আমারও ঘুম হয়নি বোন। আপা বাড়ি চলো। পেছন থেকে লাবণ্য বলল, কাল যাইব, আইজ না। এখন পদ্মজা আমরার বাড়ির সেরি। সে পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলল, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ও ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষায় কথা বলতে পারোস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে ইংরেজিতে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত ইংরেজি বলেনি, যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটল। রানী চোখে মুখে বিস্ময় বাপ রেখে বলল, এইটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত। প্রান্ত মোড়ল। প্রান্তর বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর কইরা হাসতাছে দেখছস? বেহাইয়া বউসেরা, কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমন ভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। তাদের উদ্দেশ্যে কেবল হাসলো পদ্মজা। পদ্মজার হাসি দেখে থমথম খেয়ে গেল মহিলা দুজন। একে অন্যদিকে চাওয়াচাই করে। আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে দুমদামে। রজিম আলী, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রজিম বললেন, মঞ্জুর সেরা, জলিল, সৈয়দ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করে উত্তর দিলেন,
না, আহে নাই। সেই দিন সৈয়দের বাপে আমার কাছে গেছিল। কেড়ে গেছিল? সৈয়দরে যাতে মাতব্বরের হাত থেকে বাঁচাইয়া দিই। হেরা এখন কই আছে? আছে কোন হানে? কয়দিন পর পরই তো উদাও হইয়া যায়। এখনের স্যারাদের দায় দায়িত্ব নাই, বুঝলা? আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রজিম অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি, হ্যার সুখ বেশি। আমার মাইয়েটা নির্দোষ আসিল, তবুও কেমনটা করছিল সবাই। আজ মাতব্বরের সারা বইলা কিছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রজিমারির অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হু হু করে হেসে উঠেন। রজিমের দৃষ্টি অস্থির, পেট ভরে খাওয়ার লোভে এসেছে সে, নয়তো আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ পেট চোচো করছে ক্ষুধায়। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলল বটে, তবুও তার কথায় কেউ খেয়ালই করল না। তাই সে ফরিনা বেগমকে নিয়ে এলো। ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। খাওয়ার জন্য প্রস্তুত হলো পদ্মজা। পূর্ণা উচ্ছ্বাস নিয়ে বলল, আপা আমি খাইয়ে দেই। পদ্মজা মায়াময় দৃষ্টি নিয়ে তাকালো, ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে বাড়িয়ে দিল এক লোকমা ভাত। ছলছল করে উঠল পদ্মজার দুই চোখ। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। হাঁ করলো পদ্মজা। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাওয়াইয়া দিছস? জীবনে খাইয়ে দিছস? আবার বোন কইতে আইসস যে? তুই খাইয়ে দিস। পূর্ণা তো ছোট, তুইও তো ছোট। আগে পদ্মজা খাওয়াইছি, এরপর পূর্ণা। আইসা ভাত লই আয়, খাওয়াইয়া দিমু, রানী বলল। এখন পেট ভরা? এখন তো তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকবো। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা, পদ্মজা হাসলো। কি মিষ্টি দুজন। ঝগড়াতেও ভালোবাসা রয়েছে। লাবণ্যর চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দাদাভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞাসা করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখা গেল। আমির হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দাদাভাই মিথ্যা বলছো কেন? মিথ্যা? আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আইছে। তোদের বান্ধবীরা আইছে, যা। হুদাই জ্ঞান জ্ঞান শুরু করিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমা, প্রান্তও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসঙ্গে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন? বাড়ি ভর্তি মানুষ। আমিরের চোখের দিকে তাকিয়ে বলল পদ্মজা। আমিরের পলকহীন দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন? কেউ কি তোমার ঘরে এসেছিল? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাতে। আচ্ছা, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পেছনে ডাকলো, শুনল না আমির। হুট করে লোকটার পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো।